আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আদেশের 12 দিন পর রিমান্ডে সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামি। প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। এপিবিএনের 3 সদস্য 7 দিনের রিমান্ডে। দুদিনের আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব। করোনা ভ্যাকসিন সহ বিভিন্ন বিষয়ে বুধবার দ্বিপক্ষীয় বৈঠক, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। বিএনপির হারুন ও কুয়েতে গ্রেফতার পাপলুর এমপি পদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল। আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হল একই পরিবারের 8 জন। গুরুতর আহত আরও 6, পালিয়েছে মাইক্রোবাস চালক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আদেশের 12 দিন পর অবশেষে মঙ্গলবার রিমান্ডে নেওয়া হলো অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে। এদিকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এপিবিএনের 3 সদস্যকেও। অন্যদিকে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার জেলা কারাগার থেকে সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামিকে মঙ্গলবার দুপুরে নিজেদের হেফাজতে নেয় র্যাব। সেখান থেকে প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে নেওয়া হয় রিমান্ডে। এদিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের দায়ের করা মামলার সাক্ষী এপিবিএনের 3 সদস্য এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে। তাদেরও 7 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। এ নিয়ে এই ঘটনায় 10 জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলো। অন্যদিকে 5 লাখ টাকা ঘুষ দেওয়ার পরও সাদ্দাম হোসেন নামে এক যুবককে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ বরখাস্ত হওয়া ওসি প্রদীপ সহ 28 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেছেন টেকনাফের মৌলভীবাজার এলাকার গুলচেহের। এখন বিশ্বাস চাই আই মানে বিশ্বাস চাই আর ভুয়া দেখানো না ভাই মার আর ভুয়া তো বিশ্বাস চাই তইলে আর একটা ভুয়া নাই না ই বইলে চাই রে বাজি কি করছুম আর কি করছুম বাজি আর তো গরিবার কিছু নাই। ওসি মশিও নিজে ওনার বাড়িতে উপস্থিত হয়ে 10 লক্ষ টাকা দাবি করে। তার মধ্যে আমার বাদী 5 লক্ষ টাকা ওনাদেরকে দিয়েছেন। এর 2 কিস্তিতে পরিশোধ করার পরে ওনাদেরকে ছেড়ে দেওয়ার কথা ছিল। ওনাদেরকে ছেড়ে না দিয়ে 2 নম্বর আসামি মোহাম্মদ জাহিদ হোসেনকে অস্ত্র মামলায় চালান দিয়েছে এবং 1 নম্বর আসামিকে বিচার বহির্ভূতভাবে হত্যা করে তাকে মেরে ফেলা হয়েছে। নিহতের পিতার আবেদন আমলে নিয়ে বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 31 জুলাই পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দুদিনের আকস্মিক সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার সকাল 11:30টায় তিনি ঢাকায় পৌঁছান। 6 মাসে এটি তার দ্বিতীয়বারের মতো ঢাকা সফর। বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর ওয়াশিংটনে দায়িত্ব পালন শেষে দিল্লিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের মার্চে প্রথম ঢাকা এসেছিলেন শ্রিংলা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, করোনার ভ্যাকসিন সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনার জন্য ঢাকা এসেছেন শ্রিংলা। বুধবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত কোন পর্যায়ে আছে সেগুলো আমরা তাদেরকে আরো যদি কিছু এজেন্ডা থাকে আমাদের 2 দেশের সম্পর্ক আসলে অনেক গভীর এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয় যাতে করে এটার কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। তা আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে। তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে এগুলার কোনো তেমন ভিত্তি আমরা দেখি না এবং ভারতের সাথে সম্পর্ক আমাদের অনেকটা নিবিড় আছে এবং সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথেই এটা প্রথিত আছে। নদীর চরিত্র বুঝে আশপাশে স্কুল কলেজ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীর পাড়ে এমন স্থাপনা করতে হবে যেন তা দ্রুত সরিয়ে নেওয়া যায়। মঙ্গলবার একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সম্প্রতি নদী ভাঙনে স্কুল সহ মানুষের ঘরবাড়ি বিলীন হওয়ায় প্রেক্ষিতে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। এছাড়া আগামীতে বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার কথা মাথায় রেখে উপকূলীয় নদীগুলো খননের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নানা অনুশাসন তুলে ধরে বলেন, টোল ফ্রি সড়কের পক্ষে নন প্রধানমন্ত্রী, তবে টোল ব্যবস্থাপনা সহজ করার নির্দেশনা দেন তিনি। বৈঠকে ৩,৪৬২ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। স্টাডি করার জন্য অর্ডার দিয়েছেন আজকে পানি সম্পদ মন্ত্রণালয়কে, যে আপনারা সার্ভে করেন দেশে কত স্লুইস গেট বানিয়েছেন, কয়টা এখন চলছে বাস্তবে, এবং আর যাতে না করেন এই দিকে পরিষ্কার নির্দেশনা আছে। এবং তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বিল থেকে যে সকল খাল গিয়ে নদীতে পড়ে, উনি বলছেন যে শুধু নদী পরিষ্কার করলে হবে না, খালগুলো পরিষ্কার করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। এদিন দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ চান। শুনানি শেষে বিচারক তদন্তকালে এই দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন। এর আগে গত 12ই নভেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সম্রাটের বিরুদ্ধে 2,94,80,87 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ক্যাসিনো বিরোধী অভিযানে গত বছরের 7 অক্টোবর সম্রাটকে কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এদিকে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপলু এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি হারুনুর রশিদের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ দুটি রুল জারি করে। আগামী 4 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। হলফনামায় মিথ্যা তথ্য দেয়া ও জাল সার্টিফিকেট দাখিলের অভিযোগ করে লক্ষ্মীপুর 2 আসনে পাপলুর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া রবিবার জনস্বার্থে এ রিট দায়ের করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় এমপি হারুনুর রশিদ একটি দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড পেয়েছেন। এই অভিযোগ এনে তার সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশনা চেয়ে রবিবার জনস্বার্থে রিট করেন সেই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল ওয়াদুদ। আদালত দুটি রিটেই রুল জারি করেন। আব্দুল ওয়াদুদ বিশ্বাস নামে একজন চাঁপাইনবাবগঞ্জের, উনি এটার পিটিশনার ছিলেন এবং আদালত আমাদেরকে শুনেছেন, শুনে ডিএজিকে শুনে এটার উপরে উনি 4 সপ্তাহ রুল ইস্যু করেছেন। আসনটাকে কেন শূন্য ঘোষণা করা হবে না, প্রার্থী এমপি থেকে কেন নাকি বাদ দেওয়া হবে না, সেই মর্মে 4 সপ্তাহের একটি রুল দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন দ্রুত মামলাটা রেডি করার জন্য, ওনারা মামলাটা শুনে দেবেন। অন্যদিকে সাবেক ফার্মার্স ব্যাংক থেকে ভুয়া কাগজপত্র দিয়ে কিভাবে 4 কোটি টাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আত্মসাৎ করেছেন আদালতে সেই সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের পরিচালক ইকবাল হোসেন। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন তথ্য প্রমাণ ছাড়া সাক্ষ্য দিয়েছেন বাদী। সাবেক ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত 13 আগস্ট চার্জ গঠনের পর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী দুদক পরিচালক ইকবাল হোসেন। আদালতে হাজির করা হয় কারাগারে থাকা সাবেক ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে। এছাড়া জামিনে থাকা 2 জন সহ আত্মসমর্পণ করেন আরও 4 জন। তবে পলাতক রয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তার বন্ধু রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্তি রায় এবং সাবেক ফার্মার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আনসারি। আদালতকে বাদী তার অভিযোগের বিস্তারিত জানান। তারা মিষ্টি ব্যবসার প্রসার করার জন্য তাদেরকে টাকা দেওয়ার ওই 2 কোটি টাকা করে 4 কোটি টাকা লোনের প্রেয়ার দেন এবং সেইখানে যে ঠিকানা তারা ইউজ করেন সেটা হলো প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার যে বাসা, সেই বাসার ঠিকানা ব্যবহার করেন। তার পরের দিন অর্থাৎ 8, 11, 16 তারিখে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে এবং সেটা সুরেন্দ্র কুমার সিনহার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংকের ব্রাঞ্চে উনি জমা প্রদান করেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি বেআইনিভাবে ব্যাংক থেকে টাকা তোলা হয়নি।
ওনাদের দাবির বিষয়বস্তু ছিল যে ভুয়া ঋণ তৈরি করা হয়েছে। সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আমরা যারা ব্যাংকার ছিলাম আমরা ঋণটাকে মঞ্জুর করেছি এবং সেই ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, বিধিবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি। মামলার পরবর্তী শুনানি 25 আগস্ট 2019 সালে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। কোভিড-19-এ আরও 46 জনের মৃত্যু হয়েছে। 19 দিন পর ফের শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 3000। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,630টি। নতুন করে 3,200 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 2,82,344 জন। করোনায় আরও 46 জন সহ মোট প্রাণ হারিয়েছেন 3,740 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,234 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,62,825 জন। শনাক্তের হার 21.87, সুস্থতার হার 57.67 ও মৃত্যুর হার 1.32। দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে, তাই 15 ও 21 আগস্টের পুনরাবৃত্তি যেন আর না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, 15 ও 21 আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। অভিযোগ করেন, এদেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতার বিস্তার বিএনপির হাত ধরেই। পরপর 5 বার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো এই দলের মুখে দুর্নীতির কথা মানায় না বলেও মন্তব্য তার। বলেন, শেখ হাসিনা সব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। কোনো হত্যাকাণ্ডের বিচারও অপরাধীর দলীয় পরিচয় খোঁজেননি, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেছেন। নারীর প্রতি সমাজের পুরুষতান্ত্রিক মনোভাব বদলের কথা বলেন ওবায়দুল কাদের। এখনো ছড়িয়ে রেখেছে, দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। এদেশে রাজনীতি, হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই এখনো তারা সে অপচর্চা অব্যাহত রেখেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে ইতিহাস বিকৃত করে অপরাজনীতি করছে সরকার। 15 আগস্টের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জড়ানোর নিন্দা জানান তিনি। বলেন, ফাঁসি কার্যকর হওয়া আব্দুল মাজেদের ঘাড়ে বন্দুক রেখে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যা করা যাবে না। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানকে জড়িয়ে যেসব তথ্য এখন নতুন করে প্রচার করা হচ্ছে তা অসত্য দাবি করেন বিএনপি মহাসচিব। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, একদিন সব বিচার বহির্ভূত হত্যার বিচার হবে। ইতিহাস বিকৃত না করে জাতির স্বার্থে আবারও ঐক্যের পথে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছে সেটা শেখ হাসিনার দায়ের করা মামলায় ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়। ওই মামলায় জিয়াউর রহমান কিংবা তার ঘনিষ্ঠ কাউকে আসামিও করা হয়, কিন্তু তাতে আওয়ামী লীগের মন ভরছে না। এখন তারা জিয়াউর রহমান ও বেগম জিয়াকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পুনরায় ক্ষমতা আসীন দলকে ইতিহাস বিকৃত করার এই ঘৃণ্য তৎপরতা পরিহার করে দেশ ও জাতির স্বার্থে জাতীয় ঐক্যের পথে আসার আহ্বান জানাই। অন্যথায় এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আত্মীয়র জানাজায় অংশ নিতে গিয়ে মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরল একই পরিবারের 8 জন। গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। হতাহতরা সবাই ময়মনসিংহের ভালুকার, গফরগাঁও ও তারাকান্দা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় শোকের মাতম চলছে নিহতের পরিবারে। ময়মনসিংহ থেকে অমিত রায়ের রিপোর্ট। মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে মাইক্রোবাস যোগে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে শেরপুরের নালিতাবাড়িতে যাচ্ছিলেন 14 জন নিকট আত্মীয়, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, তাদের বেশিরভাগই লাশ হয়ে ফিরলেন। ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই 8 জন নিহত হয়। আমার মা, খালা, ভাই, মামু তারা সবাই বাইকনারে মাটি দিবার যাইবার চাইছি নালিতাবাড়ি।
যারা যে বালা যায় এই যে ফটো আয়া ভুলভুর আয়া অ্যাক্সিডেন্ট হচ্ছে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় এক শিশু, 5 জন নারী ও 2 পুরুষ সহ 8 জনের মরদেহ উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় 6 জনকে উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। আমরা জানতে পারি যে ওই গাড়িতে ড্রাইভার বাদই 14 জন ছিল। 14 জনের মধ্যে আমরা 8 জনকে স্পট ডেথ এবং এখানে আমরা ব্রড ডেথ হিসেবে পাই। এই দুর্ঘটনায় আহত শাহজাহান মিয়ার বুকের উপর তার শিশুকন্যা বুলবুলি আক্তারের লাশের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাগ্যক্রমে বাবা বেঁচে গেলেও মৃত্যু হয়েছে নিহত শিশুটির মা বেগমেরও। এছাড়া প্রাণ হারিয়েছেন গফরগাঁওয়ের 18 দানা গ্রামের রেজিয়া খাতুন, রিপা আক্তার, মশাখালী গ্রামের পারুল বেগম ও শামসুল হক, ভালুকার মিলন আক্তার ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন। পুকুরের মধ্যে থেকে 8টি লাশ উদ্ধার করা হয়, আর 6 জনকে আমরা জীবিত পাই, 4 জন অসুস্থ অবস্থা, তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। 8 জন লাশের মধ্যে 5 জন মহিলা, 2 জন পুরুষ, 1 জন শিশু বাচ্চা। দুর্ঘটনার পর পালিয়েছে গাড়ি চালক। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির কাজ চলছে রাশিয়ায়। এরই মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তৈরির কাজ শেষ হয়েছে। কাজ তদারকি করছে পরমাণু কমিশনের একটি বিশেষজ্ঞ দল। এদিকে এসব ভারী যন্ত্রপাতি লোড আনলোডের জন্য প্রস্তুত করা হচ্ছে রূপপুরকে। নির্মাণ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব পোর্ট। শেষের পথে আরও কিছু অবকাঠামো নির্মাণের কাজও। রূপপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। ক্যামেরায় ছিলেন এম সেলিম। স্বপ্ন ছাড়িয়ে বাস্তবে দৃশ্যমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গাইডলাইন মেনে কাজ চলছে পুরোদমে। অন্যদিকে রাশিয়া এগোচ্ছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি তৈরির কাজ। রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান AEM টেকনোলজি ও অটোমাস কারখানায় এরই মধ্যে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ও বাষ্প জেনারেটর তৈরি হয়েছে। এসব যন্ত্রপাতি তৈরির তদারকি করছেন বাংলাদেশি প্রকৌশলীরা। চুক্তি অনুযায়ী পরমাণু কেন্দ্রের জন্য প্রয়োজনীয় 30টিরও বেশি ভারী যন্ত্রপাতি তৈরি করবে রাশিয়া। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলছেন, করোনা মহামারীর মধ্যেও সর্বোচ্চ গুরুত্বে কাজ করছে রাশিয়ান প্রতিষ্ঠানগুলো। এই হোল প্রজেক্টটা একটা মেশিন ডিজাইনের মতো, কখন কোনটা আসবে, কোন জায়গার জন্য কী রাখতে হবে সব করে কিন্তু আগাতে হয় আর কি। তো সেইটার কোনো ব্যত্যয় হয় না, আমি এইটুকু বলবো। এবং রাশিয়াতে যে ধরনের, আমি নিজেও কয়েকবার গেছি, ওরা কিন্তু মানে একদম সাংঘাতিকভাবে এটাকে প্রায়োরিটি দিয়েছে এই প্রজেক্টটাকে। হ্যাঁ, যত যন্ত্রপাতি এখন হয়ে রয়েছে, এখন ওই যে মানে আনার জন্যও তো একটা ইয়ে আছে। আর ওই করোনার কালে তাদের কিছু তো প্রবলেম হয় আর কি। আদারওয়াইজ ওগুলো অলরেডি টাইমলি সবগুলোই তৈরি হয়ে বসে আছে, অনেকগুলো হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের বা পাওয়ার প্ল্যান্টের একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ আপনার কনস্ট্রাকশনের একটা সার্টেন লেভেল শেষ হবে। তার পুরোপুরি স্ট্রাকচার নির্মিত হওয়ার পরে তার কোয়ালিটি, তার কনক্রিট স্ট্রেংথ সব কিছু আবার নিরীক্ষা করা হবে। যদি সেটা ডিজাইন রিকোয়ারমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ হয়, দেন ইউ ক্যান প্রসিড ফর দ্য নেক্সট স্টেজ। সুতরাং এইখানে সব অর্গানাইজেশন সম্পৃক্ত। কেন্দ্র তৈরি ও ভারী যন্ত্রপাতি নির্মাণ শেষ হলেও চ্যালেঞ্জ রয়েছে সব যন্ত্রপাতি আমদানি ও পরিবহনে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায়ও সঠিক পথে হাঁটছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রিঅ্যাক্টর সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব ধরনের ভারী যন্ত্রপাতি নির্মাণ কাজ চলছে রাশিয়াতে। আর এদিকে রূপপুরে চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। এরই মধ্যে বেশিরভাগ অবকাঠামো নির্মাণ শেষের পথে। লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও পদ্মার পার ঘেঁষে নির্মাণ করা হয়েছে কেন্দ্রের নিজস্ব পোর্ট। ফলে যন্ত্রপাতি আমদানি ও খালাসের দীর্ঘসূত্রিতা কমে যাবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তো আমরা চিটাগাং পোর্ট এবং মংলা পোর্টটাকে ট্রানজিট হিসেবে ইউজ করব এবং পোর্ট অফ ডেস্টিনেশন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই পোর্টটাই ইউজ হবে। অর্থাৎ এখানে মাদার ভেসেল থেকে যখন কোনো ইকুইপমেন্ট আসবে সেটা লাইটারে করে সরাসরি আমাদের এই পোর্টে আসবে এবং আমরা এখানেই এর যাবতীয় যে ক্লিয়ারিংয়ের যে কাজ থাকবে, কাস্টমস রিলেটেড, সেখানেই আমরা এনশোর করব। টাইমের যে ব্যাপারটা সেটা আমরা সিনক্রোনাইজ করতে পারবো আমাদের কনস্ট্রাকশন শিডিউলের সাথে। কিছু চ্যালেঞ্জ থাকলেও এবছরের মধ্যেই বেশিরভাগ যন্ত্রপাতি দেশে পৌঁছবে বলে অপেক্ষায় প্রকল্প সংশ্লিষ্টরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম কুদ্দুস জামানের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন। সচিব সংসদ সচিবালয় বরাবরে
নির্দেশনা দিয়েছেন। জাতির পিতার প্রতিকৃতি মাননীয় স্পিকার যে চেয়ারে বসেন তার পিছনের দিকের ওয়ালের স্পিকারের উপরে একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিকৃতি প্রতিস্থাপন করে তার প্রতিবেদন 1 মাসের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে মহামান্য আদালতে দাখিল করার জন্য। সাতক্ষীরার তালায় ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে। নিহতের নাম লুৎফর নিকারি। সোমবার রাতে জিয়ালা নলতায় এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে গ্রামবাসী। তালা পাইকগাছা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের ঘের থেকে মাছ চুরির অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সহ কয়েকজন লুৎফর নিকারি ও তার ছেলে সেলিমকে লাঠিসোঁটা দিয়ে বেপরোয়াভাবে মারধর করে। এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে লুৎফরের শ্বাসরোধ করা হয়। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত 3 কিশোরের আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে বলে বলা হয়েছে ময়নাতদন্ত রিপোর্টে। এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক হিসেবে খুলনার সহকারী পরিচালক জাকির হোসেনকে নিযুক্ত করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর দিলীপ কুমার রায় বলেছেন, 3 কিশোরের মরদেহের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মূলত মাথায় আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয় বলে জানান তিনি। এদিকে তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ মাসুদ গ্রেফতার হওয়ায় ওই পদে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষক কেন্দ্র খুলনার সহকারী পরিচালক জাকির হোসেনকে নিযুক্ত করার কথা হয়। তিনি কাজে যোগদান করেছেন বলে যশোর সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর পারভেজ হাসান রাব্বি, রাসেল সুজন ও নাইম হোসেন নিহত হয়। আহত হয় আরও 15 কিশোর। প্রথমে বিষয়টি কিশোরদের 2 গ্রুপের মারামারি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের নির্মম পিটুনিতে মৃত্যু হয় 3 কিশোরের। মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রাখবে বলে মনে করেন বিশিষ্টজনরা। বঙ্গবন্ধুর নেতৃত্ব ও সমসাময়িক বিশ্বে এর প্রাসঙ্গিকতা শিরোনামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের ওয়েবিনারে তারা এই কথা বলেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তার নেতৃত্বেই দেশ যখন মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত, তখনই সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু মানুষের প্রয়োজন বুঝতেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সৎ সাহস রাখতেন বলে অভিমত তাদের। ওয়েবিনারে প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জামির, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারী। অজ্ঞাতনামা উপজাতি সন্ত্রাসীদের গুলিতে খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাবুছড়া সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগম হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মোর্শেদা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। দাবি আদায় না হলে হরতাল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবিও জানান তারা। বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাস আল মামুন ভুইয়া, পরিষদের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, শেখ আহমদ রাজু, আব্দুল হামিদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আলম খান উপস্থিত ছিলেন। 14 আগস্ট ভোর রাতে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় উপজেলার বাবুছড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মোর্শেদা বেগম। পর্বতারোহী রেশমা আক্তার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। দুপুরে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে চালক নাইমকে গ্রেফতার করা হয়। 382টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তা পর্যালোচনা করে মাইক্রোবাসটি শনাক্ত করে পুলিশ। 7 আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্না। রাজধানীর নিউ মার্কেট এলাকার আইয়ুব কলোনি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন রেশমা। 2020 চায়না বাংলাদেশ পোস্টার ডিজাইন ফর ফাইট কোভিড-19 প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চায়না রাষ্ট্রদূত লি জিমিং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অনলাইনে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে চীনা দূতাবাসের কালচারাল বিভাগ। গত এপ্রিল মাস থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অনলাইনে করোনা বিষয়ে তাদের চিত্রকর্ম জমা দেওয়া শুরু করে। বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকে 650টি চিত্রকর্ম জমা পড়ে। চলতি মাসের 11 তারিখে জমা দেওয়া চিত্রকর্ম থেকে 60 জন বিজয়ীকে বাছাই করা হয়। এতে অ্যামেচার বিভাগে বাংলাদেশের জাইনা আলম প্রিয়া ও প্রফেশনাল বিভাগে চীনের তান কোনান প্রথম হয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর সান ইয়ান, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের ডিরেক্টর ইউ কুয়াং ইউকে আনন্দী ও বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি উত্তরের বিভিন্ন চরের বানভাসীরা। গোপালগঞ্জে নদ নদীর পানি বাড়তে থাকায় পানিবন্দী প্রায় 19,000 পরিবার। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় 1 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়ে ওঠেনি চরের মানুষের জীবন জীবিকা। খাদ্য সংকটের দিন কাটছে হতদরিদ্রদের, দুর্বিষহ দিন কাটছে ভাঙনে ঘর বাড়ি হারানো পরিবারগুলোর। বীজতলা নষ্ট হয়ে আমনের আবাদ করতে পারছে না চরাঞ্চলের কৃষক। এদিকে গোপালগঞ্জে নদ নদীর পানি আবারও বেড়েছে, ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, ভেসে গেছে প্রায় 7,000 পুকুরের মাছ। বন্যা দীর্ঘ হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না 313 গ্রামের বন্যা কবলিতরা। বন্যার পানি নামার সাথে সাথেই গাইবান্ধার বিভিন্ন নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে তাদের। স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবির মিলনের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট ও মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র রূপ নিয়েছে। বাড়িঘর ও বাপদাদার ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। অনাহারে অর্ধাহারে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে তাদের। এর জন্য 8% জায়গা ছিল, সম্পূর্ণটা বিলীন হয়ে গেছে। আজকে আমি রাস্তার ফকির, আজকে আমার দেখার মতো কোনো লোক নাই। আজকে আমি একটা জায়গায় শুতে পারি না, গাছের তলে থাকি, সবাই কারো বাড়িতে থাকি, নাহলে কোনো চায়ের দোকানে থাকি। এইভাবে আমি আমার ফ্যামিলি নিয়ে জীবিকা নির্বাহ করছি। 1 বিঘা জমি আমার এখানে চলে গেল নদীর ঘর। এখন আমাদের এই যে বাড়ি ঘর দুয়ার আছে, বর্তমানে কোন সময় চলে যাবে তার ঠিক নেই। ভাঙ্গে গেলে আমি কোথায় যাব? আমাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই। এখন আমরা চাচ্ছি যেন ভালোভাবে কাজটা হয়, যেন এই জায়গায় থাকা যায়, যেটুকু জায়গা আছে যেন আমরা আর কি থাকতে পারি। এখানে যে ঘর বাড়ি 2 বেড়ে ভাঙা পড়লো, এই ঘর বাড়িগুলো বুঝছেন। আমরা এই ব্লকের কাম চাই যেন যাতে না ভাঙে। কামারজানির পাশাপাশি ব্রহ্মপুত্র ও তিস্তার অর্ধশতাধিক এলাকায় ভাঙছে নদী। গৃহহীন হয়েছে শতাধিক পরিবার। নদীগর্ভে গেছে 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করতেছে, কিন্তু তার কোনো সুফল আমরা আসলে পাচ্ছি না। আমার বাড়ি ভিটা, আমার পাশে মন্দির, আমার পার্শ্ববর্তী একটা 200 বছরের পুরাতন গ্রাম, যেটা এই সাপাড়া একটা 200 বছরের পুরাতন গ্রাম, যে পুরো গ্রামটা এই দেখতে দেখতে আমাদের বিলীন হয়ে গেল। ভাঙন রোধে 14টি এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। বাকি জায়গাগুলোতে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 14টা স্থানে আমাদের অস্থায়ী প্রতিরক্ষার কাজ চলছে এবং এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আমাদের একটা নতুন প্রকল্প আমরা এখানে পাস হয়েছে 402 কোটি টাকার। সেখানে প্রতিরক্ষা কাজ এবং 18 কিলোমিটার আমাদের বাঁধ রিসেকশনের কাজ হবে। পুনর্বাসনের জন্য সরকারের দিকে তাকিয়ে ভাঙনে নিঃস্বরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার দায়ে হেজবুল্লাহর এক সদস্যকে দায়ী করেছে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক আদালত। রফিক হারিরি হত্যার 15 বছর পর এই রায় এলো। তবে হারিরি হত্যাকাণ্ডের সাথে হেজবুল্লাহর নেতৃত্ব ও প্রতিবেশী দেশ সিরিয়া জড়িত নেই বলে রায় বলা হয়েছে। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি সহ আরও 21 জনকে 2005 সালে বৈরুতে হত্যার অভিযোগে 4 হেজবুল্লাহ সদস্যকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে সেলিম আয়েশকে দোষী সাব্যস্ত করে আদালত। বাকি 3 জনকে খালাস দেওয়া হয়েছে। তবে দোষী সাব্যস্ত সালিম সহ বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে। আন্তর্জাতিক আদালতের বিচারক জানান, এই হত্যাকাণ্ডে হেজবুল্লাহ গোষ্ঠী ও সিরিয়ান সরকার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। 2005 সালে 14 ফেব্রুয়ারি বৈরুতে রফিক হারিরির গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালালে নিহত হয় হারিরি ছাড়াও আরও 21 জন।
আহত হয়েছিল 226 জন। সাক্ষ্য প্রমাণ সংগ্রহের পর জাতিসংঘ এবং লেবাননের সরকার 2007 সালে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। এই বিচারের লক্ষ্য ছিল ওই বোমা হামলার তদন্ত এবং 4 জন সন্দেহভাজনকে তদন্ত শেষে তাদের অনুপস্থিতিতে বিচারের কাঠগড়ায় তোলা। করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি 7,79,800 ছাড়িয়েছে, আক্রান্ত 2,21,00,000-এর উপরে। এদিকে করোনা ভ্যাকসিন নিয়ে জাতীয়করণ না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 400 জনেরও বেশি মারা গেছে। মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,74,000, মোট আক্রান্ত 56,22,000-এরও বেশি। সার্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা 1,08,000 ছাড়িয়েছে। মোট শনাক্ত 33,63,000-এরও বেশি। ভারতে গেল কয়েক ঘন্টায় মারা গেছে 1,000-এরও বেশি। এতে সেখানে মোট প্রাণহানি বেড়ে 53,000 ছাড়িয়েছে। মঙ্গলবারও বিশ্বে করোনার মৃত্যু আক্রান্তের সংখ্যার শীর্ষে দেশটি। ফ্রান্সে ফের করোনার প্রকোপ বাড়ার প্রবণতার পরও মাস্ক ব্যবহারে অনীহা থাকায় দাঙ্গা পুলিশ নেমেছে মার্সেই শহরে। এ যাবৎ 30,000-এরও বেশি মানুষ মারা গেছে দেশটিতে। এদিকে করোনার প্রভাবে থাইল্যান্ডের অর্থনীতিতে বড় ধরনের ধসের আভাস দেওয়া হয়েছে। দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বোর্ড জানিয়েছে গেল 20 বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে জিডিপির প্রবৃদ্ধি। তা 5 থেকে 6% হতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা। এদিকে করোনার ভ্যাকসিন তৈরি করতে জাতীয়তাবাদে প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। বলেন, করোনায় তখনই সবাই নিরাপদ হবে যখন বিশ্বের সব মানুষ সুস্থ থাকবে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির 4 দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রচলিত ধারার বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হচ্ছেন দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা। করোনার হানায় এই প্রথম ভিন্ন আঙ্গিকে জাতীয় সম্মেলন করছে ডেমোক্রেটিক পার্টি। বিভিন্ন রাজ্য থেকে নানা বয়সীদের গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের আয়োজন। ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করা সঠিক হয়নি উল্লেখ করে বলেন, দেশকে স্থিতিশীলতা দিতে ব্যর্থ হয়েছেন তিনি, বরং বিভক্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পারস্পরিক সহমর্মিতার জায়গাটি নষ্ট করেছেন ট্রাম্প। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রেসিডেন্ট ট্রাম্পকে উচ্ছেদের জন্য দলীয় প্রার্থী জো বাইডেনকে নির্বাচিত করার আহ্বান জানান বার্নি স্যান্ডার্স। দলের ভেতরেই বাইডেনের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রবীণ এই নেতা। যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে না পারাকে সরকার ও সমাজে বড় ধরনের পতনের ইঙ্গিত বলেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়েমো। পুলিশের নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের 2 ভাইও সম্মেলনে যুক্ত হয়ে বর্ণবাদীদের ক্ষমতা থেকে বিদায় করার অনুরোধ জানান। জর্জ ফ্লয়েডের সম্মানে 1 মিনিটের নীরবতাও পালন করা হয় সম্মেলনের প্রথম পর্বের অধিবেশনে। এবার ক্লেমন খেলার সংবাদ। শ্রীলঙ্কা সফরের জন্য 21 সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু হবে। তার আগেই 18 সেপ্টেম্বর প্রত্যেক ক্রিকেটারের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। 18 তারিখে বাসায় গিয়ে সবার কোভিড টেস্ট করব, তারপরে ইনশাল্লাহ আমরা 20 তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা ভাবনা করেছি। প্র্যাকটিস করবো আমরা 21 তারিখ থেকে, তারপরে কিছুদিন প্র্যাকটিস করার পর তারপর আমরা শ্রীলঙ্কা যাব। আসলে এটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না, অনেকগুলো টেস্ট আছে, অনেকগুলা অপশন রাখতে হবে। সো সব কিছু আমরা আলাপ আলোচনা করেছি। এখানে টেস্ট কিন্তু আপনার ঘন ঘন হবে, যে আমরা এখানে মনে করেন একবার 18 তারিখ করব, আবার 21 তারিখ করব, আবার যাওয়ার আগে করব, আবার সেখানে গিয়ে করবে। এবং যতটুকু জানি শ্রীলঙ্কা বোর্ডও কিন্তু ঘন ঘন করাবে ব্যাপারটা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আদেশের 12 দিন পর রিমান্ডে সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামি। প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। এপিবিএনের 3 সদস্য 7 দিনের রিমান্ডে। 2 দিনের আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব। করোনা ভ্যাকসিন সহ বিভিন্ন বিষয়ে বুধবার দ্বিপক্ষীয় বৈঠক, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। বিএনপির হারুন ও কুয়েতে গ্রেফতার পাপলুর এমপি পদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল। আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হলো একই পরিবারের 8 জন, গুরুতর আহত আরও 6 জন, পালিয়েছে মাইক্রোবাস চালক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।